এবার যেটা করবো রেজোন্যান্স, অর্থাৎ বাংলায় অনুনাদ। তো আমরা যে এলসিআর সার্কিটটা করলাম, সেই এলসিআর সার্কিটের ক্ষেত্রে কারেন্ট আমরা কত লিখেছিলাম, I নট ইকুয়াল টু ভি নট বাই জেড, যার ফর্মুলা ছিল ভি নট বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি তার স্কোয়ার, এরকম, তাই না? তাহলে আমরা এখানে আই নট লিখছি ঠিকই, যার মানে হচ্ছে পিক কারেন্ট, এটাই কি ম্যাক্সিমাম, এর থেকে বেশি হতে পারে না। এই রেজোন্যান্স বা অনুনাদ কথার মানে হচ্ছে যে কন্ডিশনে আমরা এই সার্কিট থেকে এলসিআর সার্কিট থেকে ম্যাক্সিমাম কারেন্ট পাবো। তাহলে বল আই নটটাকে আমরা ম্যাক্সিমাম করতে গেলে আমাদেরকে এখানে কি করতে হবে? নিচে সবচেয়ে কম ইলা আনতে হবে, নিচের ভ্যালুটাকে সবচেয়ে কম করতে হবে। নিচের ভ্যালুকে কম করতে গেলে দেখ রেজিস্ট্যান্সকে কিন্তু কখনো আমরা এফেক্ট করতে পারবো না, রেজিস্ট্যান্স ফিক্সড, ঠিক আছে? তাহলে আমরা এই যে টার্মটা আছে, তাহলে আই কে ম্যাক্সিমাম হতে গেলে এক্সএল ইকুয়াল টু আই ম্যাক্সিমাম হবে ইফ এই এক্সএল মাইনাস এক্সসি স্কয়ার এই টার্মটা মিনিমাম, তাই না? নিচের ভ্যালু মিনিমাম হলে টোটালটা ম্যাক্সিমাম হবে। তাহলে এটার মিনিমাম ভ্যালু, কোন স্কয়ার টার্মের মিনিমাম ভ্যালু কত হয়? 0, মাইনাস তো হয় না, স্কয়ার আছে, তাহলে স্কয়ার টার্মের মিনিমাম ভ্যালু হয় 0। তার মানে এক্সএল মাইনাস এক্সসি ইকুয়াল টু কত? 0। তার মানে আমরা বলতে পারি যে এক্সএল ইকুয়ালস টু এক্সসি। তাহলে এটা হচ্ছে আমাদের কন্ডিশন, যে কন্ডিশনে আমরা কি পাচ্ছি? রেজোন্যান্স পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের রেজোন্যান্সের কন্ডিশন, ঠিক আছে? এক্সএল ইকুয়াল টু এক্স, এক্সএল ইকুয়াল টু এক্সসি, তার মানে ওমেগা এল ইকুয়ালস টু 1 বাই ওমেগা সি, ক্রস মাল্টিপ্লাই করে দাও, ওমেগা স্কয়ার ইকুয়াল টু 1 বাই এলসি রেখে দাও, ওমেগা ইকুয়াল টু 1 বাই রুট ওভার এলসি, ঠিক আছে? তাহলে ওমেগা ইকুয়াল টু 1 বাই রুট ওভার এলসি। আচ্ছা এটা তো ফ্রিকোয়েন্সি নয়, এটা অ্যাকচুয়ালি কি বলো তো? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে আসলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, ওমেগা ইকুয়ালস টু 2 পাই n f বাই n, না 2 পাই f লিখলাম, তাহলে এই f টাই তো ফ্রিকোয়েন্সি, তাহলে f সমান কত? ওমেগা বাই 2 পাই। তাহলে ওমেগা যদি এটা হয় তাহলে ফ্রিকোয়েন্সি f সমান কত হবে? 1 বাই 2 পাই, এটাও নিচেই আছে, রুট ওভার এলসি। এই যে ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে, এটাকে ওমেগা নট দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, এখানে f নট লিখতে পারো। এটাকে কি বলবো? এটাকে বলবো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটাকে বলে রেজোন্যান্স, ঠিক আছে? হ্যাঁ, এই কন্ডিশনে কারেন্টটা ম্যাক্সিমাম, ঠিক আছে? রেজোন্যান্ট। তো এটার গ্রাফ আমি এখানে রেখেছিলাম। তাহলে ডিফারেন্ট এই গ্রাফটা এরকম উঁচু হচ্ছে কেন? আর গুলো দেখ আলাদা আলাদা আছে। আমি যদি যে কোনো একটা কার্ভের ক্ষেত্রে বলি, যদি এটার ক্ষেত্রেই বলি, এই যে উপরেরটার ক্ষেত্রে বলি যে রেজিস্ট্যান্স কত আছে 3.5, এর জন্য দেখ এরকম করে কারেন্ট আস্তে 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 বাড়ছে, একদম পিক হচ্ছে, যে আবার আস্তে আস্তে কমছে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাই হচ্ছে আমাদের এটা ওমেগা নট, তার মানে এখানে রেজোন্যান্স হচ্ছে, ঠিক আছে? আবার এই যে r = 5, এখানে কি হচ্ছে? কারেন্ট আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে ম্যাক্সিমাম হচ্ছে, দিয়ে আবার কমছে কেন? ওটাকে অ্যাডজাস্ট করে কমছে, কারণ তখন সেই কন্ডিশনে এটা হচ্ছে না ইকুয়াল। ওই যে রেডিওর মধ্যে এলসিআর সার্কিট থাকে, রেডিওর যে নবটা, ঠিক আছে, এটা ঘুরিয়ে আমরা চ্যানেল সেট করি, ফ্রিকোয়েন্সি ম্যাচ করে। যখন ফ্রিকোয়েন্সি ম্যাচ হচ্ছে তখনই তো আমরা ক্লিয়ার ভয়েস শুনতে পাচ্ছি, তখন রেজোন্যান্স হচ্ছে, তখন এক্সএল = এক্সসি হয়ে যাচ্ছে। যে আবার যখন ঘোরাচ্ছিস তখন ওটা আবার ইকুয়াল থাকছে না, বুঝতে পেরেছিস? এরকম করে কাজ করে। দেখ আমরা রেজোন্যান্স পড়েছিলাম, রেজোন্যান্সের সময় আমরা এই ছবিটা ডায়াগ্রামটা পেয়েছিলাম, যেখানে এই যে পয়েন্টটা, এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি? ওমেগা নট, মানে হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এই জায়গাতে কারেন্ট কি হয়? ম্যাক্সিমাম হয়,
তাই না? এটার আমরা কন্ডিশনগুলো পড়েছিলাম, কি ছিল, এক্সএল ইকুয়াল টু এক্সি হতে হবে, সেখান থেকে আমরা ওমেগা নট পেয়েছিলাম 1/√LC, আর ফ্রিকোয়েন্সিটা পেয়েছিলাম 1/2π√LC, তাই না? এগুলো আমাদের পড়া হয়ে গেছে। এখানে দেখ দুটো গ্রাফ আছে, দুটোতেই কিন্তু রেজোনেন্স আছে এখানটায়। এই গ্রাফটার ক্ষেত্রে এত উঁচুতে আর এই গ্রাফটার ক্ষেত্রে এত নিচুতে কেন? এক্ষেত্রে যে কারেন্টটা পাচ্ছি সেটা অনেক বেশি পাচ্ছি, এখানে একটু কম পাচ্ছি, কারণ হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স কম আছে, এখানে রেজিস্ট্যান্স বেশি আছে, রেজিস্ট্যান্স বেশি আছে বলে কারেন্ট কম আছে, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে যদি আমি দেখি, ধর এরকম একটা গ্রাফ আছে, সেখানে আমরা এখানটায় আমাদের রেজোনেন্স হচ্ছে এই পয়েন্টে। আমি আর একটা কোনো এলসিআরটা, এই যে রেজোনেন্সটা কার জন্য বলেছিলাম, রেডিও একটা এক্সাম্পল, যেখানে চ্যানেলটা ধরছে, ধর একটা কোনো পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, ধর 102.5, এরকম একটা ফ্রিকোয়েন্সিতে ধর একটা রেডিও চ্যানেল ধরলো, তাহলে তার আশেপাশে অন্য চ্যানেলও তো থাকতে পারে, তাই না? ধর আর একটা চ্যানেল আছে এখানটায়, সাপোজ সেটা 98 পয়েন্ট সামথিং, ধর 98.7 কিছু একটা, এক্স্যাক্টলি আমি জানি না কত, তাহলে এখানে আর একটা চ্যানেল আছে, তাহলে আমি এই যে রেডিওর নবটাকে কমা বাড়া করে আমরা কি করতে পারি, এই ফ্রিকোয়েন্সিটাকে সেট করতে পারি, তার ফলে আমরা সেই চ্যানেলটাতে একদম প্রপার ঠিকঠাক রিডিংটা পাবো। তাহলে এটা কেন পাচ্ছি না? এই চ্যানেলটা যখন হচ্ছে, দেখ এই চ্যানেলটা যখন ধরানো আছে তখন এইটা কারেন্ট আমরা, আর এই চ্যানেল যখন ধরা আছে এটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে? এদিকে যদি আমি ফ্রিকোয়েন্সি বলি, এদিকে যদি আমি কারেন্ট বলি, তাহলেও গ্রাফটা কিন্তু এরকমই হয়, ঠিক আছে? এখানে যদিও পাওয়ারের আছে গ্রাফ, পাওয়ার আর এদিকে ফ্রিকোয়েন্সি আছে, আমি এখানে ফ্রিকোয়েন্সি, এদিকে কারেন্ট ধরে নিচ্ছি, তাহলে এই চ্যানেলটাতে এইখানে বেশি কারেন্ট, সেই তুলনায় এই জায়গাটার কারেন্ট কম, তাহলে এই চ্যানেলের তুলনায় এই চ্যানেলটার সাউন্ড যেটা আসবে সেটা নেগলিজেবল, সেই কারণে এই চ্যানেলটার আমরা একদম পারফেক্ট ইয়েটা পাচ্ছি, ঠিক আছে? হোয়ারাস এখানে আমরা পাচ্ছি না। এই যে এটাতে ভালো পাচ্ছি আর এটাতে ভালো পাচ্ছি না, ধর এই যে এবার যদি গ্রাফটা এরকম হয়, গ্রাফটা যদি এরকম ফ্ল্যাট হয়, আরো ভালো বোঝা যাবে, ধর গ্রাফটা এরকম হবে, এতটা উঁচু নয়, তাহলে এখানে কি রেজিস্ট্যান্স কম বেশি দেওয়া আছে, তাহলে এবার কারেন্ট কতটা পাচ্ছি আমি, এতটা, এখানটা করে কারেন্ট পাচ্ছি, আর সেই তুলনায় এই চ্যানেলের ফ্রিকোয়েন্সি কিন্তু সেম, শুধু এটা হাইটটা কমে গেছে, তার মানে কারেন্ট কমে গেছে, রেড যেটা লিখলাম সেটার জন্য আমি এখানে কারেন্ট পাচ্ছি, আর এর আগের চ্যানেলটা কোথায় পাচ্ছি, জাস্ট কাছাকাছি, তাহলে এখানকার নয়েজগুলো, মানে এখানকার যে সাউন্ডটা সেটা এই চ্যানেলের সাউন্ডের কাছাকাছি হয়ে যাচ্ছে, তাহলে এবার কিন্তু আমরা এটাকে নেগলেক্ট করতে পারছি না, মানে ওর কিছু সাউন্ড এখানে আসছে, তাহলে এবার ওই চ্যানেলটার যে গানটা চলছে বা যাই হচ্ছে না কেন রেডিওতে, সেটা কি ভালো শুনতে পাবো না, যেটা এখানে ভালো পাচ্ছিলাম, এখানে রেজিস্ট্যান্স কি ছিল, কম ছিল, এখানে রেজিস্ট্যান্স বেশি আছে, তাহলে এল সি আর এই সমস্ত জিনিস আমরা একটা নব দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা অ্যাডজাস্ট করি, তাহলে বুঝতে পারলি? তাহলে বল এই চ্যানেলের কোয়ালিটিটা ভালো হবে, মানে এই কেসটাতে কোয়ালিটি ভালো হবে না এই কেসটাতে, ফার্স্ট এডটাতে, তাহলে এটা আমরা বলতে পারি যে কোয়ালিটিটা ভালো, তাই না? সেখান থেকেই আসছে এই টার্মটা কোয়ালিটি ফ্যাক্টর, এটাকে এই কোয়ালিটি ফ্যাক্টরকে কিউ দিয়ে লেখা হয়, তার ভ্যালু কত হয় সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তাহলে এবার আমরা কোয়ালিটি ফ্যাক্টর বের করব, পাওয়ার P equal to half V naught I naught cos theta এলসিএস সার্কিটে, ঠিক আছে? এবারে cos theta মানে কত, R/Z, আর I naught কে আমরা কি লিখতে পারি, V naught/Z, তাহলে সেখান থেকে পাওয়ার P is equal to half, বলো, V naught আর V naught/Z, তাহলে V naught স্কয়ার বাই Z
আর এখানে হচ্ছে r/z, তার মানে হাফ ভি নট স্কোয়ার আর, আর নিচে হচ্ছে জেড স্কোয়ার। এলসিআর এ জেড কত হয়? রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার স্কোয়ার, তাই না? বেশ, এটা হচ্ছে আমাদের পাওয়ার। এবারে রেজোন্যান্সের সময় কি হবে? অ্যাট রেজোন্যান্স কি হয়? এক্সএল ইকুয়াল টু এক্সি হয়ে যায়, তার মানে ওমেগা এল ইকুয়ালস টু 1/ওমেগা সি হয়ে যাবে, তাই না? তাহলে এই যে টার্মটা থাকবে না, জিরো। তখন পি সমান কত হবে? তাহলে পি সমান হয়ে যাবে হাফ ওমেগা নট ভি নট স্কোয়ার বাই আর, নিচে আর স্কোয়ার, এটা তো জিরো হয়ে গেল, আর স্কোয়ারের রুট মানে কত? আর, তাই না? না ভুল বললাম? এটা তো জিরো রেজোন্যান্সের সময়, ভি নট স্কোয়ার আর নিচে আর স্কোয়ার, হ্যাঁ তার রুট মানে আর। তাহলে আর আর তো কেটে যাচ্ছে আবার, তা তো হবে না রে, উপরে আর নিচে আর স্কোয়ার। ও এখানে তো একটা জিনিস ভুল করেছি, আরে জেড স্কোয়ার ছিল না, তাহলে রুট ওভারটা তো হবে না। এখানে জেড স্কোয়ার আছে, তাহলে হবে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার স্কোয়ার, রুটটা হবে না, স্কোয়ার আছে। তাহলে আমাদের এখানে পাওয়ারটা হবে ভি নট স্কোয়ার, ওপরে আর ছিল নিচে আর স্কোয়ার, তাহলে হবে হাফ ভি নট স্কোয়ার বাই আর। ঠিক আছে? এটা কখন হলো? রেজোন্যান্স যখন হচ্ছে তখন। ঠিক আছে? কি পাওয়ার বলবো? রেজোন্যান্সের সময় পাওয়ার, তাহলে এটাকে আমরা পি ম্যাক্স বলতে পারি। ঠিক আছে? এবার দেখ ছবিতে আমরা এই যে জায়গাটা 7 পর্যন্ত পি ম্যাক্স নেওয়া আছে, তাহলে তার হাফ 3.5-এ আমরা কত নিচ্ছি? পি ম্যাক্স বাই 2, এরকম একটা র্যান্ডম ফ্রিকোয়েন্সি ধরে নিচ্ছি। তখন ফ্রিকোয়েন্সি কত? পি ম্যাক্স বাই 2। দেখো এখানে একটা ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে, এটার নাম দিচ্ছি ওমেগা 1, আর এখানে বিতে একটা ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে ওমেগা 2। ঠিক আছে? এই যে এ পয়েন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা 1 আর বি পয়েন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা 2। বোঝা গেল? তাহলে অ্যাট এবি, গ্রাফে যে এবিটা আছে সেখানে পি ইকুয়ালস টু, আমাদের ইকুয়েশনটা কি ছিল বলো? পি ইকুয়ালস টু এটা ছিল, তাহলে পিটা কত ওখানে? এবিতে পি কত? পি ম্যাক্স বাই 2, তাই না? তাহলে এটা হচ্ছে আমার পিটা হবে পি ম্যাক্স বাই 2 ইকুয়ালস টু, দেখ পি ম্যাক্স এর ভ্যালু কত রে? হাফ বি স্কোয়ার বাই আর। আমরা এখানে বানাতে পারি সেটা হাফ বি স্কোয়ার বাই আর করতে গেলে আমাকে নিচে একটা আর দিতে হবে না? এটাকে আমরা এরকম লিখতে পারি না? আমরা এটাকে ধর লিখবো হাফ, ভালো করে দেখবি কেন লিখছি সেটাও বুঝতে পারবি, ভি নট স্কোয়ার বাই আর লিখতে পারি। এই আরটা এক্সট্রা নিয়ে এলাম, তাহলে আমাকে ওপরে একটা আর দিতে হবে, তাহলে এটা হয়ে গেল আর স্কোয়ার, নিচে যেমন আছে থাকলো আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার স্কোয়ার। বুঝতে পারলি? কেন? ঠিক আছে, তাহলে কি হলো? হাফ ভি নট স্কোয়ার বাই আর মানে কি? হাফ ভি নট স্কোয়ার বাই আর মানে হচ্ছে পি ম্যাক্স। কত লিখলাম? পি ম্যাক্স বাই 2। কোথায় করছি আমরা? এ বির পয়েন্টে। ঠিক আছে?
এই যে গ্রাফে আমাদের এবি, এখানে আমার কত নিয়েছি পি ম্যাক্স বাই 2, তাহলে পি ম্যাক্স বাই 2 ইকুয়াল টু পি এর জায়গায় পি ম্যাক্স বাই 2 আর এটার বদলে কত বসবে ভি ম্যাক্স, সরি পি ম্যাক্স হলো, তার সাথে কত আছে আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার স্কোয়ার। বুঝতে পারলি? এবার কি হবে, পি ম্যাক্স কেটে যাবে, পি ম্যাক্স কেটে গেলে হাফ ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার স্কোয়ার। ঠিক আছে, কোনাগনি যদি গুণ করা হয় তাহলে কত আসবে রে, 2 আর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এই জিনিসটা স্কোয়ার, তাহলে এটা এদিকে হলো আর স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার উঠে গেল, এটাকে এদিকে লেখ, তাহলে ওমেগা এল মাইনাস, মানে আমি ওমেগার একটা ইকুয়েশন বানাতে চাইছি, ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি ইকুয়ালস টু কত হবে প্লাস মাইনাস আর। ঠিক আছে, তাহলে ওমেগা ইকুয়ালস টু কত হবে, এলটাকে যদি ওইদিকে পাঠাই ওমেগা মাইনাস 1 বাই ওমেগা তার সাথে এলসি, তাই তো, এলটাকে কমন নিচ্ছি দিয়ে ওইদিকে পাঠাচ্ছি, এল যদি কমন নিস তাহলে কি হবে, এখান থেকে এল বেরিয়ে গেল, এখানে এল নেই তাহলে নিচে দিতে হবে, এই ভ্যালুটা ইকুয়ালস টু প্লাস মাইনাস আর বাই এল, যে এলটা কমন নিয়েছি বাই করে দিলাম, দেখ ওমেগা মাইনাস 1 বাই ওমেগা 1 বাই এলসি, এই যে টার্মটা 1 বাই এলসি, এটা মানে কি 1 বাই এলসি মানে কি ওমেগা নট স্কোয়ার, তাহলে ওমেগা মাইনাস 1 বাই ওমেগা ইন্টু ওমেগা নটের স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস আর বাই এল। ঠিক আছে, এবার ওমেগা দিয়ে গুণ করে দে, তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নটের স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা আর বাই এল। তাহলে আমরা কটা ইকুয়েশন পাবো এখান থেকে, দুটো ইকুয়েশন পাবো, একটা পাবো ওমেগা স্কোয়ার এই প্লাসটা এদিকে এলো তাহলে মাইনাস ওমেগা আর বাই এল মাইনাস ওমেগা নট স্কোয়ার ইকুয়াল টু 0, আর একটা পাবো ওমেগা স্কোয়ার মাইনাসটা এদিকে এলো মানে প্লাস ওমেগা আর বাই এল মাইনাস ওমেগা নটের স্কোয়ার ইকুয়াল টু 0। বুঝতে পারলি, দুটো ইকুয়েশন পেলাম, এখান থেকে আমাদেরকে ওমেগার ভ্যালু বের করতে হবে, দুটো ইকুয়েশন আসবে, আমি এখান থেকে একটা ইকুয়েশনের ভ্যালু বলছি ওমেগা 1 আর একটার ভ্যালুকে বলবো ওমেগা 2, দুটো অ্যান্সার আছে। ঠিক আছে, ওমেগা 1 কত আসবে, ওমেগা 1 আসবে 1, তাহলে ওমেগা 2 আসবে মাইনাস আর বাই 12 প্লাস ওমেগা নট স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই 4l স্কোয়ার তারপর। ঠিক আছে, এই দুটো আসবে, তাহলে ওমেগা 1 কোন দিকে ছিল আর ওমেগা 2 কোন দিকে ছিল, ঠিক আছে, একদিকে ওমেগা 1 ছিল একদিকে ওমেগা 2 ছিল, তাহলে এদের যে ডিফারেন্স, তাহলে ওমেগা 1 মাইনাস ওমেগা 2 করলে কত আসবে, ওমেগা 1 ওমেগা 2 কোনটা, এই যে ওমেগা 1 আর ওমেগা 2, এই যে গ্যাপটা, তাহলে ওমেগা 1 মাইনাস ওমেগা 2 করলে কত আসবে, এই দুটোকে যদি মাইনাস করিস এটা এটা তো সেম কেটে যাবে, পড়ে থাকবে এটা মাইনাস এটা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, আর বাই 12 মাইনাস অফ মাইনাস আর বাই 12, তাহলে কত হবে ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ইকুয়ালস টু প্লাস হয়ে যাচ্ছে আর বাই এল হয়ে যাবে। ঠিক আছে, ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ইকুয়ালস টু আর বাই এল, এই জিনিসটাকে আমরা বলবো ব্যান্ডউইথ। ঠিক আছে, এটাকে এরকম ভাবে লেখা যায় ডেল ওমেগা, মানে চেঞ্জটা ওমেগা 1 থেকে ওমেগা 2 চেঞ্জটা আর বাই এল, কি বলে এটাকে ব্যান্ডউইথ, সেম জিনিস এটা এটা দুটোই।
ব্যান্ডউইথ মানে কি বলতো, এই রেঞ্জ পর্যন্ত আমরা ওই চ্যানেলের সাউন্ডটা পাবো, কিন্তু মানে ওমেগা 1 দিয়ে স্টার্ট হচ্ছে, মিডিলে ওমেগা নট দিয়ে ওমেগা 2, তার মানে কি আমি এত দূর রেঞ্জ পর্যন্ত শুনতে পাবো, কিন্তু এই জায়গাটাই আমরা সবচেয়ে ভালো শুনতে পাবো। বুঝতে পেরেছিস? ওখানে হাই কোয়ালিটি হবে, হাই পিচ হবে, ম্যাক্সিমাম কারেন্ট পাবো, রেজোন্যান্স যেহেতু এটা, ঠিক আছে? মানে ধর ফর এক্সাম্পল এটা ধর 80, এটা 90, এটা 100, কথার কথা আমি বলছি, মানে একটা চ্যানেলের রেঞ্জ 80 থেকে 100, যার মধ্যে 90 আমি ভালো শুনতে পাচ্ছি, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তাহলে এই যে ওমেগা 1 মাইনাস ওমেগা 2, এটাকে বলছি আমরা ব্যান্ডউইথ, ঠিক আছে? তাহলে কোয়ালিটি ফ্যাক্টরটা কি করে বের করব? কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে ওমেগা নট বাই quality factor Q equals to omega naught by bandwidth, ঠিক আছে? ওমেগা নট বাই ব্যান্ডউইথ। তাহলে ওমেগা নট কত রে? ওমেগা নটের ভ্যালু কত বল? 1 বাই রুট ওভার এলসি, শুধু এলসি নয়, রুট ওভার এলসি ডিভাইডেড বাই, এটার ভ্যালু কত বের করলাম এক্ষুনি, আর বাই এল, আর বাই এল। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়? এলটা চলে যাবে ওপরে, এল বাই আর, তার সাথে আবার এটা এল, মানে আমরা কি বলতে পারি, রুট এল ইন্টু রুট এল। তাহলে একটা রুট এল কেটে যাবে না, এটাকে এরকম করে ভাব, বোঝার সুবিধার জন্য ভেঙে দিলাম, এটা এটা কেটে গেল, তাহলে কত করে থাকলো? 1 বাই আর রুট ওভার এল বাই সি, ঠিক আছে? আমাদের কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা, এটা যত বেশি হবে তার মানে তার কোয়ালিটি তত ভালো, এটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। এর কোনো ইউনিট হবে? হবে না, দেখ দুটোই সেম, ওমেগা নট বাই ব্যান্ডউইথ, এটা ওমেগা, এটা ওমেগা ফ্রিকোয়েন্সি, তাহলে এটার কোনো ইউনিট হবে না। দেখ এখানে আমাদের যে ছবিটা ছিল, এটা কোয়ালিটিও লেখা আছে, বুঝতে পারছিস? 14.3 আর এখানে 5, এখানে কোয়ালিটি খারাপ কেন? এই যে বোঝালাম, কোয়ালিটি খারাপ কম, তার কারণ হচ্ছে এই যে গ্রাফটা, এখানকার যে পিকটার এই যে সেকেন্ড চ্যানেলটা খুব ক্লোজ আছে, তাই না? আর এটার ক্ষেত্রে এই যে এটা আর এইটা অনেক দূরে আছে, তাহলে এইটার রেজিস্ট্যান্স যত কম হবে তার কোয়ালিটি তত ভালো হবে, ঠিক আছে? ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার কি কাজ করে বলতে অ্যাকচুয়ালি জানিস? ট্রান্সফর্মার অ্যাকচুয়ালি ভোল্টেজ কমায় অথবা বাড়ায়, ঠিক আছে? আমাদের নর্মালি যে ট্রান্সফর্মার আমরা দেখতে পাই সেখানে কমাতে আমরা দেখতে পাই, যেমন দূর থেকে যখন স্টেশন থেকে কারেন্ট পাঠানো হয় 11,000 25,000 এরকম হাই ভোল্টেজের কারেন্ট পাঠানো হয়, তারপরে পোলে যখন কারেন্টটা আসছে 440 ভোল্ট, বাড়িতে যখন ঢুকছে আমরা জানি 220 ভোল্ট, তার মানে কি কারেন্টকে কেটে ছোট করছে, সেই কাজটা করে ট্রান্সফর্মার। উল্টো ট্রান্সফর্মারও পাওয়া যায় স্টেপ আপ, ভোল্টেজ বাড়ানো, যেমন আগেকার দিনে এই যে টিভির সাথে একটা জিনিস পাওয়া যেত স্টেবিলাইজার, ভোল্টেজ কমা বাড়া হতো, একটা নব থাকতো না, তাহলে যখন আমি আপ করে দিচ্ছি তখন লো ভোল্টেজকে হাই করে দিত, দিয়ে টিভি চলতো, আবার অনেক সময় ভোল্টেজ বেড়ে যেত তখন সেটাকে কমানোও যেত। তার মানে ট্রান্সফর্মার কি করছে, ভোল্টেজ বাড়াতেও পারে, ভোল্টেজ কমাতেও পারে। আর ট্রান্সফর্মার কিসের ওপর কাজ করে? দেখ ট্রান্সফর্মার দুটো কয়েল আছে, তাহলে এটা কোন কনসেপ্টের উপর কাজ করবে? সেলফ ইন্ডাকট্যান্স না মিউচুয়াল ইন্ডাকট্যান্স? মিউচুয়াল, কারণ দুটো আছে, তাহলে ট্রান্সফর্মার কাজ করে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের উপর, প্রিন্সিপালটার নাম হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স। তাহলে মিউচুয়াল ইন্ডাকশন হয়, ঠিক আছে? ট্রান্সফরমারে মিউচুয়াল ইন্ডাকশন হয়। আর ট্রান্সফরমার কয় রকমের আছে আমরা দেখতে পাচ্ছি এখানে? দুই রকম, একটাকে বলে স্টেপ আপ, একটাকে বলে স্টেপ ডাউন। নাম শুনেই বুঝতে পারছো, স্টেপ আপ ট্রান্সফরমার মানে ভোল্টেজকে বাড়াবে, আর স্টেপ ডাউন মানে হচ্ছে ভোল্টেজকে কমাবে। এবার ছবিতে আমরা দেখো একটা জিনিস, আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলো, ইন্ডাকশন যেহেতু আমরা বললাম E ইকুয়ালস টু মাইনাস n d phi dt হয় না?
লেন্স তো তাই বলেছে মাইনাস হয়, আর ফ্যারাডে বলেছিল ইকুয়ালস টু d/dt, ঠিক আছে। আর n মানে কি নাম্বার অফ টার্নস, তাহলে নাম্বার অফ টার্নসের সাথে যে ভোল্টেজটা E মানে তো ইনডিউসড ইএমএফ মানে ভোল্টেজ, তাহলে এখানে যে ভোল্টেজটা আমরা বলতে পারি ভোল্টেজ নাম্বার অফ টার্নসের সাথে প্রপোর্শনাল। এই n টা যত বাড়বে ভোল্টেজ তত বেশি হবে না? তাহলে আমি দেখো এখানে লেখাই আছে, এখানে দুটো কয়েল আছে, হ্যাঁ, এই প্রথম কয়েলকে বলে প্রাইমারি কয়েল, কি বলে? প্রাইমারি। আর এটাকে বলে সেকেন্ডারি। প্রাইমারি আর সেকেন্ডারি কয়েল, ঠিক আছে। এখানে দেখ প্রাইমারি কয়েলে কি লেখা আছে ভিপি, মানে এখানকার ভোল্টেজ হচ্ছে ভিপি আর এখানকার ভোল্টেজ হচ্ছে ভিএস। আচ্ছা আমি ভিএস টাকে উপরে লিখে দিলাম আমার সুবিধা হবে। ভিএস টাকে আমি আগে লিখলাম, হ্যাঁ, ভিএস বাই ভিপি। তাহলে আমরা যেহেতু ভি আর এন ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে ভিএস এখানকার যে নাম্বার অফ টার্নস সেটা লিখতে পারি না, এনএস বাই এনপি লিখতে পারি, প্রপোর্শনাল তো, ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে ভিএস বাই ভিপি ইকুয়াল টু এনএস বাই এন। এই যে রেশিওটা এটাকে বলা হয় কে, ঠিক আছে, এর নাম হচ্ছে টার্নস রেশিও। তো এই যে এনএস আর এনপি টা ম্যাটার করে, দেখ এখানে ছবিতে ভালো করে দেখলে একটা জিনিস আমরা বুঝতে পারবো যে এখানে এনপি থেকে এনএস বেশি আছে না সংখ্যায়। তাহলে আমরা স্টেপ আপের ক্ষেত্রে স্টেপ আপের জন্য বলছি, স্টেপ আপের ক্ষেত্রে দেখো ছবিটা, এটা স্টেপ আপ, এনপি থেকে এনএস বেশি, তাহলে আমরা কি লিখেছিলাম ভিএস বাই ভিপি ইকুয়াল টু এনএস বাই এনপি ইকুয়ালস টু কে ধরেছিলাম। আচ্ছা এটা এতটুকু থাক, আচ্ছা কে লিখে দিই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, স্টেপ আপের ক্ষেত্রে সেকেন্ডারির যে নাম্বার অফ টার্নস সেটা বেশি না কম? বেশি। তাহলে এনএস টা এনপি থেকে বড়, এনএস যদি এনপি থেকে বড় হয় তাহলে কে এর ভ্যালু কি হবে? 1 এর থেকে বেশি হবে, তাই না? আবার আমরা বলতে পারছি ভিএস বেশি হবে না? এনএস যদি বড় হয় তাহলে ভিএস তো বড় হবে ভিপি থেকে। তার মানে প্রাইমারি কয়েলে যে ভোল্টেজটা আছে তার থেকে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ কি হলো? বেশি হলো, ওই জন্যই তো এটার নাম স্টেপ আপ। বোঝা গেছে? তাহলে উল্টোটা হবে স্টেপ ডাউনের জন্য। এবার যদি আমরা স্টেপ ডাউনের জন্য বলি, তাহলে স্টেপ ডাউনের জন্য কি হবে? এনএস টা কি হবে? কম হবে এনপি থেকে। দেখো ছবিতে এনএস কম আছে, এনপি বেশি আছে, তাহলে কি হবে? কে এর ভ্যালু 1 এর থেকে কম হবে, মানে টার্নস রেশিও 1 এর কম, তাহলে ভোল্টেজটাও কি হবে? কম পাবো আমরা। যতটা সাপ্লাই হয়েছে অ্যাপ্লাই হয়েছে পি তে তার থেকে এসে কম পাবো, ওই জন্য এটার নাম হচ্ছে স্টেপ ডাউন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুই ধরনের ট্রান্সফরমার, স্টেপ আপ আর স্টেপ ডাউন। আবার বলছি স্টেপ আপে কি হয়? ভোল্টেজ বাড়ে, স্টেপ ডাউনে ভোল্টেজ কমে। কেন? দেখ এখানে নাম্বার অফ কয়েলসটা টার্নসটা দেখলে বুঝতে পারবি, সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস বেশি আছে আর এখানে কম আছে। এখানে এনএসটা বেশি আছে আর এখানে এনএসটা কম। ঠিক আছে, বোঝা গেল? ট্রান্সফরমারটা তাহলে কি করে কাজ করছে দেখ, এই প্রাইমারি কয়েলটা না ডাইরেক্টলি কি পাচ্ছে বলতো? কারেন্ট পাচ্ছে। ঠিক আছে, এখানে যে কারেন্টের ভ্যারিয়েশন হচ্ছে, কি কারেন্ট? এসি কারেন্ট। ট্রান্সফরমার মানে এসি কারেন্ট, তাহলে এখানে যে এসি কারেন্টটা দেওয়া হচ্ছে, কারেন্ট এসি কারেন্ট কি রকম কারেন্ট? চেঞ্জিং কারেন্ট। তাহলে চেঞ্জিং কারেন্টের জন্য কি তৈরি হবে? এখানে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফ্লাক্স এখানে ইনডিউসড হবে না? তাহলে একটা কয়েলের জন্য আরেকটা কয়েল ইনডিউস হলে তাকে কি বলে? মিউচুয়াল ইন্ডাকশন। ওই জন্য আমরা আগে বলেছিলাম যে ট্রান্সফরমার কাজ করে মিউচুয়াল ইন্ডাকশন প্রিন্সিপালের উপর। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের ট্রান্সফরমার। এবারে ট্রান্সফরমার স্টেপ আপ আর স্টেপ ডাউন দুই ধরনের ট্রান্সফরমারে কিছু লস হয়, এনার্জি লস। এটাও ইম্পর্টেন্ট যে ট্রান্সফরমারে কি কি লস হয়। ট্রান্সফরমারে যে লসগুলো হয় যদি বলি, ফার্স্ট অফ অল ট্রান্সফরমারে ওয়্যার থাকবে। ওয়্যার মানে সেটা কি? কপার। তাহলে একটাকে বলে কপার লস। কপার ওয়্যারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে তখন কি তৈরি হবে? হিট তৈরি হবে না? তাহলে হিট এনার্জি কি করে? লসই তো হয়, তাই না? কারেন্ট যেতে যেতে যে হিট হয় সেটা তো কোনো কাজে লাগে না। তাহলে হিট এনার্জির জন্য কপার লস হলো 1 নাম্বার।
2 নাম্বার হচ্ছে আয়রন লস। আয়রন লস মিন্স ট্রান্সফরমারের যে কোর, সেই ট্রান্সফরমারের কোরে এই যে কোরগুলোতে কি ইউজ হয় বলতো, সফট আয়রন। মনে আছে আমরা যখন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা পড়েছিলাম তখন পড়েছিলাম যে ট্রান্সফরমারের কোরে যে আয়রন কোর লেখা আছে, অ্যাকচুয়ালি আয়রন কোর নয়, এটা কোরটা কিসের, সফট আয়রন। শুধু আয়রন নয়, সফট আয়রন। তো এই সফট আয়রনে কি থাকবে বলো, এডি কারেন্ট তৈরি হবে না? এডি কারেন্ট সারফেসে তৈরি হয়, লুপ কারেন্ট মনে পড়ছে? এরকম একটা বড় যখন স্ল্যাব টাইপের কিছু যাবে, মুভমেন্ট হবে, তখন এদের সারফেসে এরকম করে লুপ কারেন্ট তৈরি হবে, যে কারেন্টটা আমার কোনো কাজে লাগে না, সেটা হচ্ছে এডি কারেন্ট। মনে পড়ছে? আর বলো, আর কি লস হয়? ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য লস হয়। 3 নাম্বার হচ্ছে লস ডিউ টু ম্যাগনেটিক ফ্লাক্স। লস ডিউ টু ম্যাগনেটিক ফ্লাক্স, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের লস কি করে হচ্ছে? এখানে যতগুলো তৈরি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স সবটাই কি এখানে ইনডিউস হবে? হবে না, ওই জন্য এটা ম্যাগনেটিক ফ্লাক্সের লস। ঠিক আছে, প্রাইমারি কয়েলে যতটা ফ্লাক্স তৈরি হয় ততটাই যে ইনডিউস হবে তা তো নয়, কিছু লস হবে, সেটাকে বলছে ম্যাগনেটিক ফ্লাক্সের লিকেজ। ঠিক আছে, লস ডিউ টু ম্যাগনেটিক ফ্লাক্স লিকেজ লিখতে পারো, ম্যাগনেটিক ফ্লাক্স লিকেজ। আরেকটা হচ্ছে হিস্টেরেসিস লস, তাই তো বলছি, আরেকটা হচ্ছে হিস্টেরেসিস লস। মনে পড়ছে হিস্টেরেসিস লস? প্রথমে ম্যাগনেটাইজেশন করা হয়, দিয়ে আবার ডিম্যাগনেটাইজেশন করা হয়, তার মধ্যে কিছু প্রপার্টি ওর মধ্যে থেকে যায়। সেই প্রসেসটা করতে গিয়ে আমরা যে লসটা করেছিলাম হিস্টেরেসিস লস, এটা অ্যাকচুয়ালি আয়রন লসের মধ্যেই পড়ে। হ্যাঁ, ওই জন্য বইয়ে 3টে পয়েন্ট করে দেওয়া আছে, অ্যাকচুয়ালি আমরা 4টে পয়েন্ট, এটাও আয়রন লসের মধ্যেই আসছে। হ্যাঁ, হিস্টেরেসিস লসটা অ্যাকচুয়ালি আয়রন লসের মধ্যেই আসে। আয়রন লসে দুটো, এডি কারেন্টের জন্য আর একটা হিস্টেরেসিস লস। টোটাল তাহলে 4টে লস বোঝা গেছে। হিট এনার্জির জন্য লস, এডি কারেন্টের জন্য লস, হিস্টেরেসিস লস আর ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য লস। বোঝা গেছে প্রত্যেকটা পয়েন্ট?